বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী 2023-2024 অর্থবৎসরের সম্পূরক বাজেট এবং 2024-2025 অর্থবৎসরের বাজেট উপস্থাপন করবেন। মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী, আপনি 2023-2024 অর্থবৎসরের সম্পূরক বাজেট এবং 2024-2025 অর্থবৎসরের বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনা করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেট এবং 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকে অনুমতি দেয়া হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহান জাতীয় সংসদে 2024-25 অর্থবছরের বাজেট পেশ করার প্রাক্কালে আমি গভীর ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান রূপকার, বাংলার আপামর জনসাধারণের স্বপ্নের দিশারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বঙ্গমাতা ও বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যকে, যারা কলঙ্কময় 1975 সালের 15ই আগস্টের কালো রাত্রিতে আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের নৃশংস ছোবলে শহীদ হয়েছেন। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি কেন্দ্রীয় জেলখানায় শহীদ হওয়া বঙ্গবন্ধুর সুযোগ্য সহচর জাতীয় চার নেতাকে। গভীর ভালোবাসা এবং শ্রদ্ধায় আরও স্মরণ করছি সেই সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদেরকে, যারা বিনা দ্বিধায় হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র, লড়াই করেছেন, অসীম সাহসে জীবন দিয়েছেন এদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন বলে। মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সুগভীর শ্রদ্ধায় স্মরণ করছি 71 সালে নির্যাতিতা মা বোনদের, যারা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। মাননীয় স্পিকার, বাজেট বক্তৃতা দীর্ঘ হওয়ায় এর একটি সংক্ষিপ্ত সংস্করণ আমি পাঠ করছি এবং বাজেট বক্তৃতার বাকি অংশ পঠিত বলে গণ্য করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি আগে উপস্থাপন করুন, পরবর্তীতে অপঠিত অংশ পঠিত বলে গণ্য করা হবে। মাননীয় স্পিকার, বক্তৃতার বাকি অংশ বসে পাঠ করার জন্য আমি আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। জি, মাননীয় অর্থমন্ত্রী, আপনি বসে পাঠ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সুদীর্ঘ সংগ্রাম মুখর এবং গৌরবোজ্জ্বল রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, এদেশের মানুষকে উন্নয়নের শীর্ষবিন্দুতে পৌঁছে দেওয়া। বিনিময়ে তিনি প্রত্যাশা করেননি কিছুই। জেলে কাটিয়েছেন 4682 দিন, অমিত সাহসে উপেক্ষা করেছেন মৃত্যুর সম্ভাবনা। তার সব স্বপ্ন, সব পরিকল্পনার কেন্দ্রে ছিল এ দেশ, এ দেশের মানুষ। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে কর্ম পরিকল্পনা করেছিলেন তা সমাপ্ত করার জন্য পর্যাপ্ত সময় পাননি। সোনার বাংলা বিনির্মাণের সেই অসমাপ্ত মহান কর্ম পরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা, আমাদের জাতির গর্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পূরণ হওয়ার দিকে এগিয়ে চলেছে। বিগত 1.5 দশকে বাংলাদেশের সামাজিক, আর্থিক, ভৌত অবকাঠামো, তথ্য যোগাযোগ প্রযুক্তি, মানব সম্পদ, স্বাস্থ্য, বিজ্ঞান সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব উন্নয়ন সংঘটিত হয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত রচনা করেছে।
2009 সাল থেকে বিগত 15 বছরে আমাদের এই অগ্রযাত্রার একটি সংক্ষিপ্ত চিত্র আপনার মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য উপস্থাপন করছি। গত 1.5 দশকে মোট দেশজ উৎপাদন বা জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে 6.7% বেশি। দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসছে। বিদ্যুৎ খাতে উৎপাদন সক্ষমতা 6 গুণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 30,277 মেগাওয়াটে। সরকারি হাসপাতালের শয্যা সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে 71,000 এবং সরকারি ডাক্তারের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়ে 30,273 জনের দাঁড়িয়েছে। কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়েছে 14,311টি। সাক্ষরতার হার 45% থেকে 76.8%। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ 54% থেকে 98.9% এবং কারিগরি শিক্ষায় ভর্তির হার 0.8% থেকে 17.88% উন্নীত হয়েছে। মহাসড়কের পরিমাণ প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়ে 32,678 কিলোমিটারে এবং গ্রামীণ সড়ক প্রায় 76 গুণ বৃদ্ধি পেয়ে 2,37,496 কিলোমিটারে উন্নীত হয়েছে। নির্মিত হয়েছে পদ্মা ব্রিজ, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল ইত্যাদি গর্ব করার অবকাঠামো। মোট রেলপথ 2,356 কিলোমিটার থেকে 1.5 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 6,486 কিলোমিটার। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মোট জনগোষ্ঠীর 0.23% থেকে বৃদ্ধি পেয়ে 78.55% উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘ 29তম সাধারণ পরিষদে বলেছিলেন, কোট, আমরা এমন একটি বিশ্বের দিকে তাকিয়ে আছি মানবতা যেখানে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিস্ময়কর অগ্রগতির যুগে দুর্দান্ত সাফল্য অর্জন করতে সক্ষম। পৃথিবীর সকল সম্পদ ও প্রযুক্তিগত জ্ঞানের সুষম বন্টনের মাধ্যমে এমন কল্যাণের দ্বার উন্মোচিত হবে যেখানে প্রতিটি মানুষের সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা থাকবে, আনকোট। জাতির পিতার এই দর্শন হৃদয়ে ধারণ করে স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এখন থেকেই সুচিন্তিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে হাত দিয়েছি। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। এই দর্শনকে কেন্দ্র করে 2024 সালে পঞ্চমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে। আমাদের সরকারের বিগত মেয়াদসমূহে ডিজিটাল বাংলাদেশের যে শক্ত ভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। মাননীয় স্পিকার, আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে আমরা মোট 11টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য সকলের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া, কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা, লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা, যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি, দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটানো, ব্যাংক সহ আর্থিক খাতে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা, নিম্ন আয়ের মানুষদের স্বাস্থ্যসেবা সুলভ করা, সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা ইত্যাদি। আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। মাননীয় স্পিকার,
এই পর্যায়ে আমি বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির জন্য চ্যালেঞ্জসমূহ এবং তা মোকাবেলার লক্ষ্যে বর্তমান সরকারের প্রথম বছরের বাজেটে গৃহীতব্য নীতি কৌশল সমূহ তুলে ধরার চেষ্টা করব। মাননীয় স্পিকার, 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়তে থাকে এবং বাংলাদেশেও এর প্রভাব পড়ে। মূল্যস্ফীতি রোধে উন্নত দেশে সুদের হার বাড়তে থাকলে টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের উপর চাপ তৈরি হয় এবং একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকে। এর ফলে বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার বিনিময় হারের উল্লেখযোগ্য পরিমাণে ডেপ্রিসিয়েশন হওয়ায় আমদানিজনিত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে মূল্যস্ফীতি গড়ে 9% উপরে রয়েছে। আমাদের কর জিডিপি অনুপাতও অপেক্ষাকৃত কম। এই অনুপাত 8%-এর নিচে রয়েছে। মধ্যমেয়াদে সরকারের ব্যয় সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন লক্ষ্যসমূহ পূরণ করার জন্য কর জিডিপি অনুপাত 10%-এ উন্নীত করা জরুরি। মাননীয় স্পিকার, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট এবং অন্যান্য যন্ত্র নির্ভর উৎপাদন ব্যবস্থায় যে যুগান্তকারী পরিবর্তনের সূচনা আমরা দেখতে পাচ্ছি তা বৈদেশিক কর্মসংস্থানের সুযোগকে আগামীতে সংকুচিত করতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের উপযোগী পরিবেশ এখন থেকেই তৈরি করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। আগামী 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণের পর দেশে প্রস্তুতকৃত পণ্য বিদেশে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ যে সকল সুবিধা পেয়ে থাকে তা ক্রমান্বয়ে হ্রাস হবে। পাশাপাশি দেশে প্রস্তুতকৃত যে সকল পণ্য আমদানি শুল্কের মাধ্যমে স্থানীয় বাজারে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষণ সুবিধা পেয়ে আসছে, আগামীতে তারাও মুক্ত প্রতিযোগিতার সম্মুখীন হবে। পরিবর্তিত এই বাস্তবতায় স্থানীয় শিল্পকে নিজেদের দক্ষতা ও কৌশল দিয়েই বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। মাননীয় স্পিকার, মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। একই সাথে কর রাজস্বের পরিমাণ জিডিপির 10%-এ উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 2009-10 অর্থবছর হতে 2022-23 অর্থবছর পর্যন্ত বাংলাদেশের গড় প্রবৃদ্ধির হার ছিল 6.7%। প্রবৃদ্ধির এই গতি ধরে রাখার লক্ষ্যে কৃষি ও শিল্প খাতের উৎপাদন উৎসাহিত করতে যৌক্তিক সকল সহায়তা অব্যাহত রাখা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পসমূহের যথাযথ বাস্তবায়ন এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আশা করছি আমাদের গৃহীত এ সকল নীতি কৌশলের ফলে আগামী অর্থবছরে 6.7% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে এবং মধ্যমেয়াদে তা বৃদ্ধি পেয়ে 7.25% পৌঁছাবে। মাননীয় স্পিকার, মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের সমুদ্রসীমা আন্তর্জাতিক আদালতে নিষ্পত্তি হওয়ার প্রেক্ষিতে মৎস্য, সমুদ্র তলদেশের খনিজ সম্পদ ইত্যাদি আহরণ সহ ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির সকল সম্ভাবনার সদ্ব্যবহারের উপর এবারের বাজেটে বিশেষভাবে জোর দিয়েছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি চলমান 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেট এবং আগামী 2024-25 অর্থবছরের বাজেট মহান জাতীয় সংসদে পেশ করছি।
আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের পূর্বে আমি অর্থনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ সমাজের সকল স্তরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি এবং তাদের মূল্যবান মতামত বাজেটে যথাসম্ভব প্রতিফলনের চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক সারণী ৩ হিসেবে সংযুক্ত করা হয়েছে। 2023-24 অর্থবছরের সম্পূরক বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 22,000 কোটি টাকা হ্রাস করে 4,78,000 কোটি টাকা রাখার প্রস্তাব করছি। চলতি 2023-24 অর্থবছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,61,785 টাকা। এবছরের মার্চ পর্যন্ত ব্যয়ের অগ্রগতি বিবেচনায় 7,14,418 কোটি টাকার সংশোধিত বরাদ্দের প্রস্তাব করছি। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,45,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেটে 2,36,418 কোটি টাকার ঘাটতি প্রস্তাব করছি, যা জিডিপির 4.7%। এর মধ্যে 1,56,625 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 79,793 কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, এই পর্যায়ে আমি আগামী 2024-25 অর্থবছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করব। আগামী 2024-25 অর্থবছরে মোট 5,41,000 কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে, যা জিডিপির 9.7%। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,80,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 61,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। আগামী 2024-25 অর্থবছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। আগামী 2024-25 অর্থবছরে সামাজিক অবকাঠামো, ভৌত অবকাঠামো এবং সাধারণ সেবা খাত, এই তিনটি অংশে বিভক্ত আমাদের সামগ্রিক ব্যয়ের কাঠামো পরিশিষ্ট ক এর সারণী 6 উপস্থাপন করা হয়েছে। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,56,000 কোটি টাকা, যা জিডিপির 4.6%। এই হার গত বাজেটে ছিল 5.2%। প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে 1,60,900 কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং 95,100 কোটি টাকা বৈদেশিক অর্থ হতে নির্বাহ করার জন্য প্রস্তাব পেশ করছি। মাননীয় স্পিকার, 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করতে হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় উপযুক্তভাবে গড়ে তুলতে হবে। এই প্রেক্ষাপটে বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, দক্ষতা বর্ধক ও সৃজনশীলতা বিকাশে সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণকে আমাদের এবারের নির্বাচনী ইশতেহারে অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষার মান নিশ্চিতকরণে এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত বৃদ্ধি করার লক্ষ্যে 2009 থেকে 2023 সাল পর্যন্ত 2,38,579 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং সহকারী শিক্ষকের 26,366টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। শিক্ষার প্রধান উপকরণ বই, যাতে শিক্ষার্থীরা বছরের শুরুতেই পায়, সে লক্ষ্যে 2010 সাল থেকে প্রতি বছর প্রাথমিক স্তরের শিশুদের 1 জানুয়ারি বই উৎসবের মাধ্যমে
বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান করা হচ্ছে। প্রাথমিক শিক্ষার স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। সরকারের সুচিন্তিত নীতির ফলে প্রাথমিক শিক্ষায় নিট ভর্তির হার 2009 সালের 90.8% থেকে বৃদ্ধি পেয়ে 2022 সালে 97.56% দাঁড়িয়েছে। স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য হুইল চেয়ার, ক্রাচ, শ্রবণ যন্ত্র ইত্যাদি ক্রয় ও বিতরণ করা হচ্ছে এবং তাদের শ্রেণীকক্ষে প্রবেশের সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়সমূহে র্যাম্প নির্মাণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, শিশুদের প্রযুক্তি ব্যবহারের সাথে অভ্যস্ত করে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 1 লক্ষের অধিক ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট সহ সাউন্ড সিস্টেম সরবরাহ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছে। তাছাড়া প্রতিটি উপজেলায় একটি করে বিদ্যালয়ে অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও ভাষা ল্যাব স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, আগামী 2024-25 অর্থ বছরে প্রাথমিক ও গণশিক্ষায় 38,819 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান 2023-24 অর্থ বছরে ছিল 34,722 কোটি টাকা। মাননীয় স্পিকার, মাধ্যমিক পর্যায়ে ভর্তির হার 71.8% উন্নীত হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে 2023 শিক্ষাবর্ষ হতে বিজ্ঞান ভিত্তিক যুগোপযোগী ও বাস্তবমুখী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। এজন্য প্রয়োজনীয় মানব সম্পদ সৃজনের লক্ষ্যে দেশের 160টির অধিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে 20,000 শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান সরঞ্জামাদি এবং 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে গত বছরে মোট 1,55,29,799 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে অর্থ বিতরণ করা হয়েছে। এছাড়া 2012-13 অর্থবছর থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত স্নাতক পর্যায়ের মোট 15,57,562 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে অর্থ বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয় তার প্রায় 60% নারী। মাননীয় স্পিকার, আগামী 2024-25 অর্থ বছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা চলমান 2023-24 অর্থ বছরে ছিল 42,839 কোটি টাকা। মাননীয় স্পিকার, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বিগত কয়েক বছরে কারিগরি শিক্ষায় ভর্তির হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। 2010 সালে কারিগরি শিক্ষায় ভর্তির হার ছিল মাত্র 1%, যা 2022 সালে 18.17% উন্নীত হয়েছে। 2023-24 অর্থ বছরে 33টি নতুন মাদ্রাসা এমপিওভুক্ত করা হয়েছে এবং 495টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য
2024-25 অর্থ বছরে 11,783 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 10,602 কোটি টাকা। মাননীয় স্পিকার, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত এমডিজি লক্ষ্য অর্জনে অসাধারণ সফলতা দেখিয়েছে। মাতৃ মৃত্যুর হার 2007 সালে ছিল প্রতি লক্ষে 351, যা বর্তমানে হ্রাস পেয়ে 136 হয়েছে। 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার 2007 সালে ছিল প্রতি হাজারে 60, যা বর্তমানে হ্রাস পেয়ে 33-এ নেমে এসেছে। প্রত্যাশিত আয়ুষ্কাল 2007 সালে ছিল 66.6, যা বর্তমানে বৃদ্ধি পেয়ে 72.3-এ উন্নীত হয়েছে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। 1 বছর বয়সের নিচের শিশুর পূর্ণ টিকা প্রাপ্তির হার 75% থেকে 94%-এ উন্নীত হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় 2000 কোটি টাকার বিশেষ বরাদ্দের প্রস্তাব করছি। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার গুরুত্ব বিবেচনায় সমন্বিত স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাস্থ্যসেবা খাতকে গ্রামীণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক প্রবর্তন করেন। এই সকল কমিউনিটি ক্লিনিক থেকে গ্রামীণ জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে এবং 30 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। সরকারের প্রয়োজনীয় উদ্যোগ এবং নীতি সহায়তার ফলে বাংলাদেশ এখন বিশ্বমানের ওষুধ উৎপাদনে সক্ষম। দেশের মোট চাহিদার প্রায় 98% ঔষধ স্থানীয়ভাবে উৎপাদিত হচ্ছে। পরিবার কল্যাণ সেবা সহজীকরণ সহ মা ও শিশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে দক্ষ ধাত্রী ও মিডওয়াইফের মাধ্যমে নিরাপদ প্রসব সেবা দেয়া হচ্ছে। এছাড়া আধুনিক ও মানসম্পন্ন স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে অধিক সংখ্যক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, চিকিৎসা শিক্ষায় সকল স্নাতকোত্তর ডিগ্রিকে এক প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসা, পরীক্ষা পদ্ধতির আধুনিকায়ন, শিক্ষক প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণের অব্যাহত অগ্রগতি বজায় রাখার নিমিত্ত আগামী 2024-25 অর্থ বছরে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি, যা 2023-24 অর্থ বছরে ছিল 38,051 কোটি টাকা। মাননীয় স্পিকার, প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2009-10 অর্থ বছরে প্রবাস আয়ের পরিমাণ ছিল 10.99 বিলিয়ন মার্কিন ডলার, যা 2022-23 অর্থ বছরে দ্বিগুণ হয়ে 21.61 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বিদেশ ফেরত কর্মীদের সহজ শর্তে ঋণ প্রদানের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অনুকূলে সরকার 500 কোটি টাকার বরাদ্দ প্রদান করেছে। কর্মক্ষেত্রে আহত হওয়ার ঝুঁকি হতে সুরক্ষার জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি ইন্স্যুরেন্স স্কিম পাইলট ভিত্তিতে চালু করা হয়েছে। শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে 2024-25 অর্থ বছরে তৈরি পোশাক সেক্টরে 1,550টি কারখানার কমপ্লায়েন্স নিশ্চিতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উচ্চতর কারিগরি দক্ষতা উন্নয়ন সহ শিল্প খাতে কর্মরত ব্যবস্থাপকদের দক্ষতা, গবেষণা ও উন্নয়ন তাড়িত উদ্ভাবন এবং সবুজ দক্ষতা বৃদ্ধিতে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস
অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম SICIP প্রকল্পের কাজ শুরু হয়েছে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করলে চলবে না, আমাদের নিজেদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরই উৎপাদন করতে হবে, কৃষকদের বাঁচাতে হবে, উৎপাদন বাড়াতে হবে, তা না হলে বাংলাকে বাঁচাতে পারবেন না। আনকোট। জাতির পিতার এই দর্শনকে ধারণ করে তার সুযোগ্য উত্তরাধিকারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের কৃষি খাতে বিপ্লব ঘটিয়েছে। বিভিন্ন প্রকার ফসলের উন্নত এবং জলবায়ু সহিষ্ণু জাত উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। সারে ভর্তুকি প্রদানের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যান্ত্রিকীকরণ উৎসাহিত করা হচ্ছে। সরকারের কৃষি বান্ধব নীতির ফলে ধান, ভুট্টা, আলু, সবজি ও ফল সহ অন্যান্য ফসলের উৎপাদন